তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো 59 জিএনডি আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আমি মিলন চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক, 59 জিএনডি উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পাটিগণিতের 3য় অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। গতকাল আমরা অধ্যায় 3-এর 10 নম্বর অঙ্কটা করেছিলাম। এবং তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে উদাহরণের কিছু একক সূত্র দিয়েছিলাম। আশা করি প্রত্যেকেই বাড়িতে সেই সূত্র এবং এককগুলো মুখস্থ করে নিয়েছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস শুরু করতে যাওয়ার আগে প্রত্যেকে তোমাদের খাতা, কলম, বই নিয়ে প্রস্তুত থাকো। আর যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকেই আমার এই ক্লাস লাইভে অংশগ্রহণ করছো। তো তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা আজকে তোমাদের পাঠ্য বই অধ্যায় 3-এর পাটিগণিতের 12 নম্বর সমস্যার সমাধানটি করব। সমস্যাটি প্রথমে আমরা লিখতে চেষ্টা করি। তো তোমরা খাতায় লিখো বা যাদের বই আছে সামনে, বই থেকেও দেখে নিতে পারো প্রশ্ন। আমি একটু প্রশ্নটা লিখে নিচ্ছি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? ঠিক আছে, এটা হচ্ছে
আজকের গাণিতিক সমস্যার প্রশ্ন। প্রত্যেকে লক্ষ্য করো, প্রশ্নটি হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। কেমন? এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে গতকাল আমি একটা কথা বলছিলাম যে যখনই কোনো গাণিতিক সমস্যাতে দৈর্ঘ্য এবং প্রস্থ এই কথাটা উল্লেখ থাকবে তখনই আমরা কি করব? ক্ষেত্রফল নির্ণয় করব। আর গতকালের 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা ছিল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? প্রথম সূত্রই ছিল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আজকে আমাদের যে সমস্যাটা বোর্ডে লিখলাম, এখানেও কিন্তু কথা আছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তো দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? দৈর্ঘ্য বড় না প্রস্থ বড়? অবশ্যই দৈর্ঘ্য বড় হবে, এটা স্বাভাবিক সাধারণ কথা, তাই না? তাহলে বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ এখানে একটা ঘর আছে আয়তাকার। যদি আমরা আমাদের শ্রেণীকক্ষের কথাটাই চিন্তা করি যে এটা দৈর্ঘ্যটা ধরে নেই, এটা দৈর্ঘ্যটা প্রস্থ যা আছে তার 1.5 গুণ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে প্রস্থ কোথায়? অঙ্কের মধ্যে কি কোনো প্রশ্ন আছে? দেখো তোমরা, অঙ্কের মধ্যে কোনো প্রস্থ নেই। তা আমরা যখনই কোনো প্রস্থ বা যদি আমরা প্রস্থ না পাই তখন আমরা মনে মনে প্রস্থকে একটা একক ধরে নিতে হবে। তো আমরা ধরে নিলাম। প্রত্যেকের প্রশ্ন আশা করি উঠানো হয়ে গেছে। এবার অঙ্ক দেখো। তাহলে প্রথম যে লাইনটা আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে বলছে দৈর্ঘ্য প্রস্থ যা আছে, কত আছে সেটা আমরা জানি না। না জানাতে আমরা লিখব মনে করি প্রস্থ x মিটার। এখানে যে x ধরতে হবে এমন কোনো কথা নেই। তুমি ক ধরতে পারো, খ ধরতে পারো, যে কোনো একটা চলক তুমি ধরে নিতে পারো। তা আমি ধরে নিলাম মনে করি প্রস্থ x মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 1.5 গুণ। তাহলে প্রস্থ হচ্ছে x এর 1.5 মানে 1 সমস্ত 2/1। কেমন? এত মিটার। তাহলে x এর যদি আমরা সমস্ত ভাগে এটা 2 এর সাথে 1 যোগ করলে 3, 2/3 মিটার। এখন এর মানে কি? গুণ। 3 দিয়ে x এর গুণ করলে 3x, নিচে হচ্ছে 2/3x। এটা পেলাম আমরা দৈর্ঘ্য। কেমন? প্রস্থ পেলাম, ধরে নিলাম x, দৈর্ঘ্য ওই যে প্রশ্নে বলা আছে প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থ আছে x, তার 1.5 গুণ সমস্ত ভাগে, তারপর গুণ করে নিলাম 2/3x। এই অংশটুকু তোমরা একটু খাতায় তুলে নাও সবে। আছে এই অংশে কারো কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। আমরা কি বের করলাম? দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা তো বলছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এবার লিখতে পারি, এখানে দেখো
প্রশ্নের মধ্যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে কত 216। তো 216 যদি ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল মানে কি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমরা একটু আগে যে অংশটা বের করছিলাম সেখান থেকে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দৈর্ঘ্য পেলাম 3x/2 বা 2/3x যেটাই বলি, প্রস্থ x ইকুয়াল ক্ষেত্রফল কত 216। ইচ্ছে করলে তার আগে আমরা লিখতে পারতাম যে সুতরাং ক্ষেত্রফল সমান 2/3x গুণ x, ওইভাবেও লিখতে পারতাম। তো আমরা সেটা না করে সরাসরি লিখে ফেললাম প্রশ্ন মতো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্য বুঝছো তো, অর্থাৎ 2/3xটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর xটা হচ্ছে কি প্রস্থ, আর 216 হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি এটাকে সমাধান করলে 2 3x এখানে x গুণ করলে হচ্ছে 3x² সমান 216। এবার যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, লিখতে পারি 3x² সমান 216 গুণ হচ্ছে 2। আবার লিখতে পারি আমরা এখানে x² সমান 216 গুণ 2/3, অথবা এটা গুণ করেও করতে পারি, তোমাদের ইচ্ছা যেভাবে করো। এবার যদি এটা আমরা ভাগ করি 3 দ্বারা 216কে, তাহলে পাচ্ছি কত 72 পাচ্ছি। কত পেলাম 72। তো লিখে নাও, এই অংশটুকু খাতায় তুলে নাও। প্রত্যেকের লেখা হয়েছে। এখন আমরা পাচ্ছি বা x² ইকুয়াল 72কে 2 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি কত 144। 72 দুগুণে 144 পেলাম। এখন এদিকে x² আছে, যদি আমি 144কে বর্গ সংখ্যা করি তাহলে পাচ্ছি আমি কি 12² ঠিক আছে, বন্ধনী নাও দিলাম সমস্যা নাই, 12² অর্থাৎ 12 কত 144। উভয় পক্ষ থেকে যদি এবার স্কোয়ার বাদ দেই তাহলে x সমান কত পাচ্ছি আমি 12 পাচ্ছি। x সমান 12 পেলাম। ঠিক আছে, এই অংশটাকে আমরা অন্যভাবেও করতে পারি। দেখো এই যে x² সমান 100 কত 44 আসছে, তাহলে আমরা লিখতে পারি x²টা এই পাশে চলে গেলে রুটে চলে যায়, সুতরাং x সমান কত পেলাম 12 পেলাম। এইভাবেও লিখতে পারো, হ্যাঁ, অথবা এভাবে লেখা যায় x² সমান 144। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে স্কোয়ার কাটা যায়, x সমান 12। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু একটু খেয়াল করো তোমরা। আবার এখানে আমি দেখো মূল অঙ্কের দুই পাশে দুইটা সাইড নোট দিয়েছি। এই অংশটা এভাবেও করতে পারো অথবা এভাবেও করতে পারো, তোমাদের যেভাবে বুঝতে সুবিধা হয় ঠিক সেভাবেই তোমরা করবে। ঠিক আছে,
তাহলে আমরা কত পেলাম? এক্স এর মান 12, আর এই এক্সটা কি পেলাম? প্রস্থ পেলাম, তাই না? তো লেখো, সুতরাং প্রস্থ সমান এক্স মিটার অর্থাৎ 12 মিটার। প্রস্থ সমান এক্স মিটার, আর এক্স মান পেলাম কত? 12 মিটার। সবার লেখা হয়েছে? এবার আমরা কি বের করব? দৈর্ঘ্য। সুতরাং দৈর্ঘ্য কত ছিল? 2/3 মিটার। তাহলে 3 ইন্টু এক্স এর মান পেলাম 12, নিচে হচ্ছে 2, তাহলে 6 দুগুণে 12, 3 6 গুণ করলে 18। এই দৈর্ঘ্য পেলাম আমরা কত মিটার? 18 মিটার। তাহলে প্রস্থ পেলাম 12, দৈর্ঘ্য পেলাম 18। এখন এই যে দেখো, প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল 216। আমরা যে বলছিলাম যে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, তার প্রমাণ আমরা এখান থেকে করতে পারি। জানো কিভাবে? দেখো, দৈর্ঘ্য পেলাম কত? আমরা 18 পেলাম। প্রস্থ পেলাম কত? 12। এই দেখো, 18 এবং 12 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা, দেখো, 200 কত পেলাম? 16 পেলাম। তাহলে আমাদের অঙ্ক কারেক্ট, অর্থাৎ ক্ষেত্রফল যে 216 সেই পর্যন্ত কারেক্ট। এখন আমাদের সামনে আরো কিছু অংশ বাকি আছে। কেমন? তাহলে দৈর্ঘ্য পেলাম 18, প্রস্থ পেলাম 12, যদি এই দুইটা গুণ করি তাহলে ঘুরে ফিরে আমার কোথায়? ওই ক্ষেত্রফল 216 হয়ে যাচ্ছে। এখন সামনের অংশ রয়েছে পরিসীমা কত। এখন পরিসীমা যদি বের করতে হয়, দেখো, পরিসীমা আয়তক্ষেত্র হতে পারে, পরিসীমা বর্গক্ষেত্র হতে পারে, পরিসীমা ত্রিভুজের হতে পারে, যার জন্য প্রশ্নে খেয়াল করতে হবে কি দেওয়া আছে, কার পরিসীমা? আয়তকার ঘরের পরিসীমা। তো আমরা গতকালকে বলছিলাম যে আয়তকার ঘরের পরিসীমার সূত্র কি? সূত্রটা ছিল কি? বলে আছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? তাহলে আমরা এখন পরিসীমা বের করব। কি বের করব? পরিসীমা। তো সুতরাং পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। কেমন? প্রত্যেকে আমার সাথে সাথে লিখতো। তাহলে 2 গুণন দৈর্ঘ্য হচ্ছে পেয়েছিলাম কত, মনে আছে? 18 যোগ প্রস্থ পেয়েছিলাম 12, একক হচ্ছে মিটার। তাহলে 2 গুণন 18 বারে কত? 30। 18 বারে 30, 30 দুগুণে 60 মিটার। তাহলে আমরা ঘরের পরিসীমা পেলাম কত? 60 মিটার। প্রত্যেকে অঙ্কটা শেষ করো। পরিসীমা কত পেয়েছি আমরা? 60 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা দিয়ে তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল
প্রশ্ন হতে পারে। এবং এই অঙ্কের মধ্যে এখানে আয়তাকার ঘর দেওয়া আছে, ঘর না দিয়ে আয়তাকার বাগান দিতে পারে, পুকুর দিতে পারে, বিদ্যালয়ের মাঠ দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। পাশাপাশি খেয়াল করো দৈর্ঘ্য প্রস্থে 1.5 গুণ দিছে, 1.5 গুণ না দিয়া এখানে 1.5 না দিয়া হয়তো এইভাবে দিতে পারে। খেয়াল করো 1.5 না দিয়া হয়তো এই 1.5 গুণ দিতে পারে। 1.5 মানে কি 1.5, অথবা 1/2 দিতে পারে, অথবা এটা না দিয়া অন্য সংখ্যাও দিতে পারে, পরিসীমা ক্ষেত্রফল অন্য সংখ্যা দিতে পারে, মানে সংখ্যাগুলা পরিবর্তন করে দিতে পারে। তো ওইটা আমাদের বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে উদ্দীপক পড়বো, ভালোভাবে উদ্দীপকটা পড়তে চেষ্টা করব এবং বুঝে শুনে পড়ব। উদ্দীপকে সেটা কি আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে, না বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে, না ত্রিভুজের কথা বলা হয়েছে, সেই অনুযায়ী আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। যেমন উদ্দীপকে আয়তকার কথা বললো না, এই আয়তকার কথা না লিখে দৈর্ঘ্য দিল 80, প্রস্থ দিল 60, তাহলে আমরা বুঝে নেব এটা অবশ্যই কি আয়তক্ষেত্র। ঠিক আছে? অঙ্কটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানালে পরবর্তীতে আমি আবার বোঝাতে চেষ্টা করব। তো মাঝখানে এইভাবে কয়েকটা অঙ্ক আমি রেখে দিচ্ছি, এগুলো সব একইভাবে হবে সূত্র প্রয়োগ করে। এখন আমি আয়তক্ষেত্র নিয়ে 10 নম্বর অঙ্কটা করেছিলাম, 11 তার মতন, 12 করলাম। তো ত্রিভুজ সংক্রান্ত একটা সমস্যার সমাধান করব আমি আজকে, নাম্বার 16। হ্যাঁ, তাহলে আমরা লিখি একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার। আমি মিটারটা একটু সংক্ষেপে লিখলাম, কেমন? এর ভূমি 22 মিটার হলে, আমি মিটারটা কিন্তু সংক্ষেপে লিখলাম, উচ্চতা নির্ণয় করো। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। প্রশ্নটা তোমরা ইচ্ছে করলে খাতায় তুলে নিতে পারো, তুলে নিলেই সুবিধা হয়। আর যদি মনে করো যে আমাদের সাথে বই আছে এতেই চলবে, তাও তোমাদের ইচ্ছা। মূল কথা হচ্ছে প্রশ্নটা আমাকে বুঝতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে উদ্দীপকটা বা প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তো আমরা লিখতে পারি এখানে, প্রত্যেকে খাতায় তুলো, দেওয়া আছে কি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল। তো আমরা সংক্ষেপে লিখি, দেওয়া আছে ক্ষেত্রফল 264 বর্গ মিটার। কারণ এটা কোন আকৃতি, ত্রিভুজ না আয়তকার না বর্গ, সেটা আমাদের প্রশ্নে উল্লেখ রয়েছে।
তো লিখলাম ক্ষেত্রফল কত 264 বর্গ মিটার আর ভূমি 22 মিটার, ভূমি 22 মিটার। ঠিক আছে, প্রত্যেকে লিখছো ক্ষেত্রফল 264 বর্গ মিটার, ভূমি 22 মিটার। তো আমাদের বের করতে বলছে কি উচ্চতা। দেখো আমরা সরাসরি উচ্চতাতে চলে যেতে পারি, তো আমরা যাব না, আমরা আগে দেখি সূত্রটা প্রয়োগের মধ্যে করতে পারি কিনা। কেমন? তো আমরা সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে দেখো আমরা জানি কি লিখতে পারি, যে ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল কেমন সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা কি হবে বর্গ একক। লিখলাম। আমি আগে বলছি আমি কিন্তু সরাসরি লিখতে পারতাম, কিন্তু আমি লিখি নাই তোমাদের বোঝার সুবিধার্থে, যে ক্ষেত্রফলের সূত্রটা আমি সরাসরি প্রয়োগ করবো এখানে, এই কারণে আমি এইভাবে লিখলাম। তোমরাও লিখে নাও যে আমরা জানি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো জমির ক্ষেত্রফলটা আমরা কি পেলাম দেখো, প্রশ্নে আছে 264 সমান হাফ, ভূমি আছে 22, উচ্চতা কিন্তু নাই, আছে উচ্চতা নেই। ঠিক আছে, এখন যদি আমি এটাকে 2 দিয়ে 22কে ভাগ করি তাহলে 11 দুগুণে 22 বা পেলাম 264 গুণ 11 গুণন কি পেলাম উচ্চতা পেলাম। হয়েছে সবার লেখা? এখানে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 প্রশ্নে আছে, তাই না? ওই যে 264 কোথায় আছে প্রশ্নে আছে, হাফের হাফ গুণ ভূমি পেলাম 22 উচ্চতা, তাহলে 11 দুগুণে 22 ভাগ করলাম 11 গুণন উচ্চতা পেলাম। আশা করি প্রত্যেকের খাতায় উঠানো হয়েছে। তাহলে এবার যদি আমরা এটাকে পক্ষান্তর করে নেই, পা 11 গুণন উচ্চতা সমান 264 বা উচ্চতা সমান 264 ভাগ 11। তো 11 দিয়ে ভাগ করলে আমরা পাই 11 দুগুণে 22 থাকে 26 4 44 4 11 44। সুতরাং উচ্চতা পেলাম 24 মিটার। মিটারটা আমি সংক্ষেপে লিখলাম কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোর একক মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। শুধুমাত্র ক্ষেত্রফল কথা আসলে বর্গ কথা আসবে, এছাড়া কিন্তু বর্গ কথা আসবে না। তাহলে উচ্চতা আমরা কত পেলাম 24 মিটার। উত্তর 24 মিটার। প্রত্যেকে তুলে নাও।
ঠিক আছে? কত পেলাম উচ্চতা? 24 মিটার। তো হয়ে গেল আমাদের আজকে দুইটা গাণিতিক সমস্যার সমাধান। তো এর মাঝে 10 এবং 16, এর মাঝে 11, 12, 13, 14, 15, আরও 5টা অঙ্ক রইল। এই 5টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকলো। তোমরা এইভাবে সূত্র প্রয়োগ করে নিজেরা বাড়িতে এই 5টা অঙ্ক করে নেবে। তো আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজটা সবাই লিখে নাও। 11, 12, 13, 14 ও 15 নং। 11, 12, 13, 14 ও 15 নং। 11, 12, 13, 14, 15 নং হচ্ছে কি বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দুইটা গাণিতিক সমস্যার সমাধান করলাম। এই আয়তক্ষেত্রের যেই সূত্রগুলা তোমরা পড়েছ, যে এককগুলা মুখস্থ করেছ, সেগুলোর আলোকেই মাঝখানে 11, 12, 13, 14, 15 এই কটা বাড়ির কাজ প্রত্যেকে বাড়িতে করবে। সমস্যা হলে কমেন্টস করে আমাকে জানাবে, আমি আবার তোমাদেরকে এটা বুঝিয়ে দিতে চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে এবং ঘরে থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।